নমস্কার বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে একটানা আরজি করের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে। রোজ তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের ইনভেস্টিগেশনের জন্য সেখানে হাজির হচ্ছেন। তো সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে যে সিবিআই এবার তার পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করবে। এই পলিগ্রাফ টেস্টটা কি, সবার আগে আপনাদের সেটা জানাবো। পলিগ্রাফ টেস্টটাকে আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু একটা অন্য নামে, লাই ডিটেক্টর টেস্ট নামে। পলিগ্রাফ টেস্ট হলো একটা মেডিকেল টেস্ট, যেটা কোনো একটা কেসে যে সাসপেক্ট রয়েছে, অর্থাৎ যার উপরে মনে করা হচ্ছে যে সে দোষী হতে পারে, সেই সাসপেক্টের উপরে এই পলিগ্রাফ টেস্টটা করা হয়। আমরা যখন কথা বলি সে সময় আমাদের পুরো শরীরের বিভিন্ন জায়গার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে অভিব্যক্তি থাকে, যে এক্সপ্রেশন থাকে, বা আমাদের শরীর যেভাবে সে সময় ফাংশন করে, সেগুলো কিন্তু ইউনিফর্ম না, অর্থাৎ সবসময় কিন্তু সেটা একরকম থাকে না। আমরা যখন ভয় পেয়ে যাই তখন আমাদের হার্টবিট বেড়ে যায়, অ্যাড্রিনালিন রাশ হয়ে যায়। শান্ত যখন থাকি তখন হার্টবিট কমে আসে। এরকম বিভিন্ন ছোটোখাটো চেঞ্জ আমাদের বডিতে কিন্তু হতে থাকে আমাদের রিয়াকশানের উপর, বা আমাদের ভেতরে আমাদের মাইন্ডে কী চলছে তার উপর ভিত্তি করে। তেমনি আমরা যখন জেনারেলি কখনো মিথ্যে কথা যদি বলতে যাই, যে জিনিসটা আমরা জানি যে আমরা মিথ্যে বলছি, আমরা কোনো একটা কিছু বানিয়ে বলছি, যদি আমরা এরকম কিছু একটা করতে যাই, তাহলে কিন্তু আমাদের শরীরের সচরাচরে ইউজুয়ালি যে আমাদের শরীরের বিভিন্ন জায়গার রিয়াকশানগুলো থাকে, সেগুলো অল্প বিস্তর চেঞ্জ হয়ে যায়। যেমন অনেক সময় দেখবেন কেউ মিথ্যে কথা বলতে গেলে সে আমতা আমতা করছে, বা সে চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারলে সে উপরের দিকে তাকিয়ে কথা বলছে, কিংবা পায়ের দিকে তাকিয়ে কথা বলছে। এরকম বিভিন্ন ছোটোখাটো চেঞ্জ মানুষের শরীরে হয়ে থাকে যখন মানুষ কনসার্নভাবে বা জেনে বুঝে কোনো একটা মিথ্যে কথা বলে বা কোনো ভুল ইনফরমেশন দেয়। এই সময় সাধারণত হার্টবিট বেড়ে যায়, পালস রেট সেটা বেড়ে যায়, বিপি বেড়ে যায়, আমাদের ঘাম হতে থাকে, সোয়েটিং হতে থাকে। এরকম এমন কিছু জিনিস হয় যেটা মেডিকেল যারা এক্সামাইনার থাকেন তারা যদি সেটাকে পর্যবেক্ষণ করেন, তাহলে তারা বুঝতে পারেন বা ধরতে পারেন যে মানুষটা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। তো এটাই হলো পলিগ্রাফ টেস্ট, যেই টেস্টে যে সাসপেক্ট থাকে তার শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপারেটাস, যন্ত্রাংশ বা নোড কানেক্ট করে দেওয়া হয় তার শরীরের বিভিন্ন যে রিয়াকশানগুলো সেগুলো মাপার জন্য, তার বিপি, তার হার্ট রেট, পালস রেট, এই সব জিনিসগুলো মাপার জন্য তার শরীরের বিভিন্ন জায়গায় এগুলো কানেক্ট করে দেওয়া হয়। আর একটা গ্রাফের মাধ্যমে, একটা পেপারের উপর একটা গ্রাফ জেনারেট হতে থাকে, যে যখনই সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে সেই মুহূর্তে তার শরীরের এই সব অংশগুলো ঠিক কীভাবে রিয়্যাক্ট করছে। প্রথমে সেই যে সাসপেক্ট তাকে খুব সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যেমন যেগুলো সে জানে, যে তার নাম কি, তার বাড়ি কোথায়, মানে এমন সমস্ত প্রশ্ন যেই প্রশ্নগুলোর উত্তর সবাই জানে। তাই এসব স্বাভাবিক সাধারণ কোশ্চেনগুলো যেগুলো অথরিটি জানে যে যেগুলো সাসপেক্টকে করলে সে একটা সঠিক জবাব দেবে, সেরকম টাইপের নর্মাল প্রশ্ন কিছু করা হয়। এই নর্মাল প্রশ্নগুলো করে তার শরীর সাধারণ অবস্থা, অর্থাৎ যখন সে ঠিক কথা বলছে বা সত্যি কথা বলছে, সেই সময় তার শরীরের রিয়াকশান কি, সেইগুলোকে সেই গ্রাফে নোট করে নেওয়া হয়। এরপর মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে তাকে সেই কেস সম্বন্ধিত বা যেই ক্রিমিনাল কেসে তাকে দোষী ভাবা হচ্ছে বা তাকে সাসপেক্ট ভাবা হচ্ছে, সেই সব কেস সম্বন্ধিত প্রশ্ন তাকে এক এক করে করা শুরু করে। এই যে প্রশ্নগুলো করা শুরু হয়, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় যদি তার এই সব রিয়াকশানগুলোতে কোনো চেঞ্জ আসে, যদি তার হঠাৎ করে হার্টবিট বেড়ে যায়, তার পালস রেট বেড়ে যায়, এরকম বিভিন্ন ছোটোখাটো চেঞ্জ যেখান থেকে মনে হয় যে হয়তো সে কোনো একটা ইনফরমেশন বানিয়ে বলছে বা কোনো কিছু ঢাকার চেষ্টা করছে, কোনো কিছু জানা সত্ত্বেও সে বলতে চাইছে না, এরকম অবস্থায় মানুষের শরীর একটু আলাদাভাবে রিয়্যাক্ট করে। আর সেই রিয়াকশানগুলো গ্রাফে যখন জেনারেট হয়ে আসে, তখন সেটা নর্মাল অবস্থার গ্রাফ থেকে আলাদা হয়ে যায়। এই যে দুটো গ্রাফে একটা চেঞ্জ চলে আসে, এই চেঞ্জটাকে দেখেই মেডিকেল এক্সামাইনার যিনি থাকেন তিনি বলেন যে সেই ব্যক্তি, সেই সাসপেক্ট পলিগ্রাফ টেস্ট পাস করতে পেরেছে না পারেনি। যদি কেউ পলিগ্রাফ টেস্ট পাস করে তার মানে সে সত্যি কথা বলছে, আর যদি কেউ পলিগ্রাফ টেস্টে, লাই ডিটেক্টর টেস্টে ফেল করে তার মানে কিন্তু সে মিথ্যে কথা বলছে। কিন্তু বারবার আপনাদের এই কথাটা বলে দিই যে কোনো জায়গায়
আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কোনো সায়েন্টিফিক অর্গানাইজেশন আজ পর্যন্ত এটা বলতে পারেনি যে পলিগ্রাফ টেস্টের থেকে যে রেজাল্ট পাওয়া যায় সেই রেজাল্টটা 100% সঠিক। এটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। প্রত্যেকটা জায়গায় সায়েন্টিস্টরা যারা এই টেস্ট নিয়ে বহু বছরের পর বছর ধরে ইনভেস্টিগেশন করেছেন, রিসার্চ করেছেন, তারা কিন্তু বারবার বলেছেন এই টেস্ট বিভিন্নভাবে ভ্যারি করে, টেস্টের প্যারামিটারগুলো বিভিন্নভাবে ভ্যারি করে। কারণ অনেক সময় যিনি সম্পূর্ণ নির্দোষ, একজন ইনোসেন্ট মানুষ, তিনিও অনেক সময় নার্ভাস হয়ে ভয় পেয়ে গিয়ে তার শরীর থেকেও এরকম রিয়াকশান আসতে পারে যে পলিগ্রাফ টেস্টের রেজাল্ট দেখে মনে হবে যে না, তিনি আসলে দোষী। এরকম অনেকবার হয়েছে যে যিনি সম্পূর্ণ নির্দোষ তার পলিগ্রাফ টেস্টের রেজাল্টও তাকে ফেল করিয়ে দিয়েছে। আর তাছাড়া পলিগ্রাফ টেস্টকে চিট করার বা টেস্টকে ডিউপ করার কিন্তু অনেক রকম উপায় আছে, যেগুলো নানা জায়গায় সেনাবাহিনী, বিভিন্ন স্পাই অর্গানাইজেশন তাদেরকে কিন্তু শেখানো হয় যে কিভাবে পায়ের তলায় পিন রেখে বিভিন্ন ফেক রিয়াকশান জেনারেট করে পলিগ্রাফ টেস্টকে চিট করা যায়। তাই পলিগ্রাফ টেস্টের রেজাল্ট, লাই ডিটেক্টর টেস্টের রেজাল্ট কিন্তু কখনোই 100% গ্রহণযোগ্য না। প্যারামিটারের উপর ভ্যারি করে, কার ওপর টেস্ট করা হচ্ছে তার উপর ভ্যারি করে, আর যিনি মেডিকেল এক্সামিনার রয়েছেন তিনি কিভাবে সেই টেস্টের রেজাল্টটাকে ভেরিফাই করছেন, সেটাকে ইন্টারপ্রিট করছেন, তার উপরেও কিন্তু এই টেস্টের রেজাল্ট ভ্যারি করে। পলিগ্রাফ টেস্ট কাকে বলে সেটা তো আপনাদের বললাম, কিন্তু পলিগ্রাফ টেস্ট কিন্তু সিবিআই বা পুলিশ এরা চাইলে পরেই করতে পারে না। পলিগ্রাফ টেস্ট করার জন্য যে সাসপেক্ট, যাকে দোষী বলে ধরা হচ্ছে বা যার উপর সন্দেহ করা হচ্ছে, তার কাছ থেকে কনসেন্ট নিতে হয়, তার কাছ থেকে পারমিশন নিতে হয়। যদি সেই সাসপেক্ট পলিগ্রাফ টেস্টে রাজি থাকে, রিটেন কনসেন্ট দেয়, তাহলে পরেই একমাত্র পলিগ্রাফ টেস্ট করা যেতে পারে। সে যদি কনসেন্ট না দেয় তাহলে কিন্তু পলিগ্রাফ টেস্ট করা যায় না। তাই এক্ষেত্রে যদি আরজি করের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয় তাহলে কিন্তু সিবিআইকে তার কাছ থেকে প্রথমে কনসেন্ট নিতে হবে যে সন্দীপ ঘোষ পলিগ্রাফ টেস্ট করতে চাইছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই যে পলিগ্রাফ টেস্টের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু কোর্টে এভিডেন্স হিসেবে মানা হয় না। পলিগ্রাফ টেস্ট, লাই ডিটেক্টর টেস্টে যদি কেউ ফেল করে যায় কিংবা যদি কেউ পাস করে যায়, সেই রেজাল্টকে কিন্তু ইন্ডিয়ান আইন অনুসারে কোর্টে সেটা সাবমিসিবল এভিডেন্স হিসাবে তাকে ধরা হয় না। যদিও কোর্ট সেটাকে একটা রেফারেন্স হিসাবে নিতে পারে, কিন্তু কোনোভাবেই কিন্তু এটাকে এভিডেন্স হিসাবে কোর্ট গ্রাহ্য করে না। পলিগ্রাফ টেস্টের কথাই যখন উঠলো তখন আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টও বলে রাখি। এনশিয়েন্ট চীনে সেখানেও কিন্তু এরকমই আজকের পলিগ্রাফ টেস্টের মতো একটা টেস্ট চালু ছিল। কোনো ব্যক্তি সে যদি দোষ করে থাকতো, তার উপর সন্দেহ করা হতো, তাহলে সে সঠিক কথা বলছে না ভুল কথা বলছে, সত্যি বলছে না মিথ্যে বলছে, সেটা চেক করার জন্য তাকে বলা হতো চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো চেবাতে। সেই চালের গুঁড়ো চেবানোর পর তাকে থুতু ফেলতে বলা হতো। যদি সে থুতু ফেলতে পারতো তাহলে ধরে নেওয়া হতো সে সত্যি বলছে, আর যদি সে থুতু ফেলতে না পারতো তাহলে কিন্তু ধরে নেওয়া হতো সে মিথ্যে কথা বলছে। কারণ মনে করা হতো যে যদি সে মিথ্যে কথা বলে থাকে তাহলে তার মুখের যে লালা সেটা শুকিয়ে যাবে, ভয়ে তার মুখের লালা শুকিয়ে যাবে। তাই চালের গুঁড়ো চেবানোর পর যদি তার মুখে লালাই না থাকে তাহলে সে আর থুতু ফেলতেই পারবে না। এভাবে কিন্তু সেই এনশিয়েন্ট চায়নাতেও একটা অদ্ভুত টেস্ট চালু ছিল আজকের পলিগ্রাফ টেস্টের মতো। পলিগ্রাফ টেস্ট নিয়ে তো আপনাদের জানালাম। এবার যেটা আপনাদের বলবো যে আজকে সেকেন্ড হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে, দ্বিতীয় দিনের শুনানি ছিল আরজি কর কেস নিয়ে। সেই হিয়ারিংয়ে এক্স্যাক্টলি কী কী পয়েন্ট বলা হয়েছে সেটা আপনাদের একবার জানিয়ে দিতে চাই। আজকের হিয়ারিংয়ে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, একটা ভীষণ ক্রিটিক্যাল জিনিস নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে জিজ্ঞেস করেছে বা রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে। সেটা হলো সেদিন আরজি করে পিজি ডক্টর যিনি সেদিন যে মারা গেলেন, পৈশাচিকভাবে তাকে রেপ করে মার্ডার করা হলো, সেদিন সকালবেলা যখন তার মৃতদেহ, তার ডেড বডি দেখতে পাওয়া যায়, সেই ডেড বডিটা এমন অবস্থায় ছিল যে কেউ দেখে সেটা বলতে পারতো যে সেটা একটা আনন্যাচারাল ডেথ, অর্থাৎ বাংলায় অস্বাভাবিক মৃত্যু। সেটা তো একটা স্বাভাবিক মৃত্যু ছিল না। সেই ডেড বডি দেখতে পাওয়ার পর সেদিন সন্ধেবেলা 5:30 থেকে 7:30 মধ্যে সেই ডেড বডির পোস্টমর্টেম করা হয়েছিল, ময়নাতদন্ত করা হয়েছিল। এরপর রাত 11:30টার সময় যে এফআইআর ফাইল হয় সেখানে মেনশন করা হয় যে সেটা একটা অস্বাভাবিক মৃত্যু বা আনন্যাচারাল ডেথ। কোনো মৃত্যু সেটা ন্যাচারাল ডেথ না আনন্যাচারাল ডেথ সেটা
সেটা নোট ডাউন করার পরেই একমাত্র সেটার পোস্টমর্টেম করা যায়। কেউ যদি স্বাভাবিকভাবে মরে থাকে অবশ্যই তার দেহের পোস্টমর্টেমের কোনো দরকার নেই। কারো যদি অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে তাহলেই তো পোস্টমর্টেম হবে। তাই অস্বাভাবিক মৃত্যু হিসাবে সেই মৃত্যুটাকে ট্রিট করা হচ্ছে, ধরা হচ্ছে, সেটা তো পোস্টমর্টেমের আগে নোট ডাউন করতে হয়। পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে তো বলা যায় না সেটা অস্বাভাবিক মৃত্যু ছিল। সুপ্রিম কোর্ট এটা একটা অবজারভেশন দিয়েছে যে এটা কী করে সম্ভব যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুলিশ যখন এই এফআইআরটা দায়ের করলো রাত 11:30টায়, সেই সময় উল্লেখ করা হচ্ছে যে এটা একটা আনন্যাচারাল ডেথ ছিল। এদিকে সেদিন বিকেলবেলাতে অলরেডি পোস্টমর্টেম হয়ে গেছে। পোস্টমর্টেম হওয়ার আগেই কেন এটা আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যু এটা মেনশন করা হয়নি? এই প্রশ্নটা আজকে সুপ্রিম কোর্ট বারবার তুলেছে। এই নিয়ে পরবর্তী হিয়ারিংয়ে রাজ্য পুলিশ প্রশাসন থেকে কোনো পুলিশ পদস্থ পুলিশ কর্তাকে উপস্থিত থাকতেও বলা হয়েছে এটার সদুত্তর দেওয়ার জন্য। কারণ আজকে রাজ্যের পক্ষে যিনি লয়ার রয়েছেন কপিল সিব্বল, তিনি কিন্তু এর কোনো স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই সুপ্রিম কোর্টকে দিতে পারেননি। এছাড়া সুপ্রিম কোর্ট আজকে বলেছেন যে যেখানে যেখানে ডাক্তাররা সারা দেশ জুড়ে যেখানে ডাক্তাররা প্রোটেস্ট করছেন তারা যেন খুব তাড়াতাড়ি কাজে ফিরে যান। সারা দেশের মানুষের কথা ভেবে তারা যেন কাজে ফিরে যান। সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা আটমোস্ট একটা ইম্পর্টেন্স নিয়ে কিন্তু দেখছে এই কেসটা। আর আজ থেকে আরজি করে সিআইএসএফের পাহারা শুরু হয়ে গেছে। টোটাল 2 কোম্পানি সিআইএসএফ সেখানে পাহারায় থাকবে। টোটাল 150 জন জওয়ান সেখানে পাহারায় থাকবেন। তারা মোট 3 শিফটে পাহারা দেবে। আর প্রেমাইসেসের বাইরে যে এরিয়া সেখানে কলকাতা পুলিশ পাহারায় থাকবে। আশা করি আজকে আপনাদের ভিডিও ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এরকমই আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।